বিগ ব্রেকিং, জামাতের জোট ভেঙে খান খান, কারা থাকলো আর কারা গেল। জোট ভাঙনের মধ্যেও আন্দোলনের ডাক আসবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি, বলেছেন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। অপরদিকে আরও ইস্পাত কঠিন হচ্ছে বিএনপি, শুরু হয়েছে শুদ্ধি অভিযান, আর সরকারে থাকছে না ঝুঁকিপূর্ণ কেউ। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটে দেখা দিয়েছে ভাঙনের আভাস। জোটের অন্যতম শরিক খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ার ঘোষণা দিয়েছে। এতে ইসলামপন্থী রাজনীতিতে শুরু হয়েছে নতুন মেরুকরণের আলোচনা। একই সময়ে হেফাজতের নতুন উদ্যোগে 11 দলীয় জোটের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। খেলাফত মজলিস বলছে 11 দলীয় জোট ছিল শুধু নির্বাচন কেন্দ্রিক। নির্বাচন শেষ হওয়ায় সেই জোটের কার্যকারিতাও শেষ হয়েছে, তাই এখন থেকে তারা জোটের কোনো কর্মসূচিতে অংশ নেবে না। তবে দলটির দূরত্ব তৈরি হয়েছিল আরও আগে। গত জুনে চট্টগ্রামের একটি সমাবেশের পর খেলাফত মজলিস জানিয়ে দেয় জোটের কোনো ব্যানার বা পোস্টারের তাদের নাম ব্যবহার করা যাবে না। পরে রংপুরের একটি সমাবেশ থেকেও তাদের নাম সরিয়ে নেওয়া হয়। এদিকে হেফাজতে ইসলাম কওমি ঘরানার দলগুলোকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি চট্টগ্রামের বাবুনগর মাদ্রাসায় 60টি ইসলামী দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে। সেখানে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে আগামী 3 আগস্টের মধ্যে দলগুলো তাদের অবস্থান জানাবে। এরপর নতুন জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। রাজনৈতিক সূত্রের দাবি, খেলাফত মজলিসের পর জামায়াতের 11 দলীয় জোটে থাকা আরও অন্তত 2টি কওমি ঘরানার দল নিজেদের অবস্থান পর্যালোচনা করছে। তারা নতুন প্ল্যাটফর্মে যোগ দিতে পারে, তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই অবস্থায় প্রশ্ন উঠেছে 11 দলীয় জোটে এখন কারা থাকছে। বর্তমানে জামায়াতের নেতৃত্বাধীন জোটে রয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ এবি পার্টি, লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং আরও একটি ছোট রাজনৈতিক দল। তবে কওমি ঘরানার কয়েকটি দলের ভবিষ্যৎ অবস্থান এখনও স্পষ্ট নয়। ফলে 3 আগস্টের পর জোটে আরও পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবশ্য জোটে ভাঙনের আশঙ্কা উড়িয়ে দিয়েছে জামায়াত। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানালেন, খেলাফত মজলিস ছাড়া অন্য কোনো দল জোট ছাড়ার কথা জানায়নি। কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। একই কথা বলেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তার ভাষ্য, খেলাফত মজলিস ছাড়া অন্য কোনো দল জোট ছাড়ছে এমন তথ্য তাদের জানা নেই। এদিকে জোট ভাঙনের মধ্যেও আন্দোলনের ডাক আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির, বলেছেন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। আন্দোলনের জন্য ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় প্রধান ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এই আহ্বান জানান তিনি। সমাবেশে সরকারকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, ভালোই ভালোই আমাদের দাবি মেনে নিন, যদি না মানেন তাহলে এই দেশের মানুষ জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কিভাবে হাঁটতে হয়। তিনি বলেন, এখন যারা সরকার গঠন করেছে তারাও মাজলুম ছিলেন, কিন্তু তারা ভুলে গেছেন সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা আমাদের শহীদদের সঙ্গে বেইমানি করব না, জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করব না, 18 কোটি মানুষের সঙ্গে বেইমানি করব না। জামায়াত আমির আরও বলেন, আমরা গণভোটকে অপমান করতে দেব না। গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে। বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না। বিরোধী দলীয় প্রধান বলেন, সমাজের সব ক্ষেত্রে সরকার বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করছে। দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছে। জনগণ এটা মানবে না। শেখ হাসিনাকে তাড়িয়েছে, যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন তাহলে আপনাদেরকেও জনগণ তাড়াবে, আপনাদেরকেও ছেড়ে জনগণ কথা বলবে না। ডাক্তার শফিকুর রহমান এরপর বলেন, আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। অপরদিকে আরও ইস্পাত কঠিন হচ্ছে বিএনপি, শুরু হয়েছে শুদ্ধি অভিযান, আর সরকারে থাকছে না ঝুঁকিপূর্ণ কেউই। বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমন কোনো ব্যক্তি বা কর্মকর্তাকে আর প্রশাসনে রাখা হচ্ছে না। নির্ভরযোগ্য সূত্র বলছে, সরকার প্রথম দিকে পরিস্থিতি গুছিয়ে নেওয়ার স্বার্থে অনেক বিষয় দেখেও কৌশলগত কারণে এড়িয়ে গেছে। তবে ক্ষমতার মেয়াদের প্রথম 5 মাস পার হওয়ার পর এখন কোনো ব্যক্তি, সংস্থা বা গোষ্ঠীর কারণে
ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ দিতে রাজি নয় সরকার। পাশাপাশি আস্থা বা বিশ্বাসযোগ্য নয় এমন কাউকে সরকারের গুরুত্বপূর্ণ পদে পদায়ন বা অন্তর্ভুক্ত করা হবে না। এছাড়া ক্ষমতার বিকল্প কেন্দ্র হিসেবে পরিচিত প্রতিষ্ঠানগুলোতে সরকারের আস্থাভাজন নয় এমন কাউকে রাখা হবে না। বিশেষ করে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং এখনও গোপন যোগাযোগ থাকতে পারে এমন সন্দেহভাজনদের রাখা হবে না গুরুত্বপূর্ণ বা স্পর্শকাতর কোনো পদে। সূত্র জানাচ্ছে, এজন্য আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। তবে সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, আওয়ামী ঘনিষ্ঠদের উপর কড়া নজর থাকলেও এ বিষয়ে এখনই তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নিতে চায় না সরকার। সংশ্লিষ্টরা পরিস্থিতি পর্যবেক্ষণ, সঠিক বিচার বিশ্লেষণ এবং সতর্ক বিবেচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিএনপি ক্ষমতায় আসার পর নানা অভিযোগে ইতোমধ্যে ৬৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অন্যদিকে ফ্যাসিবাদী সরকারের পতনের পর আওয়ামী ঘনিষ্ঠতা এবং নানা নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আরও অর্ধশতাধিক কর্মকর্তাকে। একইভাবে বিএনপি ক্ষমতায় আসার পর প্রশাসনের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও সরকারের ১৩ জন সচিব, ২২ জন জেলা প্রশাসক ও চুক্তিভিত্তিক ১০১ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জানা গেছে, সরকারের পর্যালোচনায় ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হওয়ায় সম্প্রতি রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরে দাঁড়ানোর জন্য বার্তা দেওয়া হলে শুক্রবার তিনি পদত্যাগ করেন। এছাড়া দেশের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হতে পারেন এমন সব শক্তি ও ব্যক্তির ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো এখনই কারোর নাম প্রকাশ করতে রাজি হয়নি। এ বিষয়ে জানতে চাইলে সরকারের সিনিয়র একাধিক মন্ত্রী বলেন, সরকার পরিবর্তন হলে গুরুত্বপূর্ণ জায়গায় পরিবর্তনও একটি স্বাভাবিক প্রক্রিয়া। পাশাপাশি ভবিষ্যতে কারা থাকবে কারা থাকবে না সেটিও যথাসময়ে স্পষ্ট হবে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার মতে, রাষ্ট্র পরিচালনা কোনো আবেগের বিষয় নয়। পূর্ববর্তী সরকারের দোসররা এখনও দেশের ভেতরে ও বাইরে বসে সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি করার জন্য মুখিয়ে আছে। তাই প্রশাসনের সংস্কার ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের অপসারণ অত্যন্ত জরুরি। সূত্র জানায়, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও সরকার অত্যন্ত ধীরস্থির এবং সতর্ক কৌশল অবলম্বন করছে। বিএনপির রাজনৈতিক ইতিহাস বলছে, রাষ্ট্রপতির মতো শীর্ষ সাংবিধানিক পদে নির্বাচনে অতীতে ঘটে যাওয়া অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না। তাই ন্যূনতম ঝুঁকি রয়েছে এমন কাউকে রাষ্ট্রপতি পদে মনোনীত করা হবে না। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর AQM বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি করা হয়েছিল, কিন্তু পরে বিভিন্ন রাজনৈতিক মতভেদের কারণে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, যা রাজনৈতিকভাবে বিএনপির জন্য কিছুটা অস্বস্তিকর হয়ে উঠেছিল। বি চৌধুরীর পর অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করার ফলাফলও বিএনপির অনুকূলে যায়নি। তত্ত্বাবধায়ক সরকার গঠন ও পরবর্তী রাজনৈতিক সংকটে তার বিচক্ষণতার অভাবে বিএনপিকে কঠিন সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। তাই অতীত অভিজ্ঞতা এবং অস্বস্তিকর পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এবার বর্তমান প্রধানমন্ত্রী কোনো ঝুঁকি নেবেন না। নির্ভরযোগ্য সূত্র মতে, সরকার একজন বিচক্ষণ, অভিজ্ঞ এবং দলের নীতি ও দর্শনের শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তিকে এই পদে নিয়ে আসবে। সূত্রমতে, সরকারের এই কর্মকৌশল শুধু অভ্যন্তরীণ বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, দেশের বাইরের ভূরাজনৈতিক তৎপরতা ও অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশে পরিচিত ভারতের প্রভাবশালী একজন সাংবাদিক ও বিশ্লেষকের একটি ফেসবুক পোস্ট এবং রাজনৈতিক পর্যবেক্ষণ সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে, যা দেশের ভৌগোলিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি প্রথমে সামনে আসে ২২ জুলাই। ওই দিনই ভারতের সাংবাদিক তার ফেসবুক পোস্টে লেখেন, ৩ দিন আগে এক চ্যানেলে বলেছিলাম বাংলাদেশের রাষ্ট্রপতি বদল হচ্ছেন। এছাড়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় একটি পদের দিকেও তিনি ইঙ্গিত করেন। ফলে শুধু ফেসবুকেই নয়, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ভৌগোলিক ও ভূরাজনৈতিক সমীকরণ সংশ্লিষ্ট বলে দেশের রাজনীতিতে আলোচনা উঠেছে। সম্প্রতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা জানিয়ে কর্মীদের বার্তা দেওয়ার ঘটনাকে সরকার নিছক রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে দেখছে না। সরকার এই বক্তব্যের তাৎপর্য বোঝার চেষ্টা করছে। সামনে ৫ আগস্ট তথা জুলাই অভ্যুত্থানের দিনক্ষণ রয়েছে। এছাড়া ১৫ আগস্ট রয়েছে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। এই দুটি দিনক্ষণকে কেন্দ্র করে আওয়ামী লীগ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে কিনা সরকারের সংশ্লিষ্টরা তা খতিয়ে দেখছে। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।